প্রতি বছরেই 15 লক্ষেরও অধিক শিক্ষার্থী এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করে। তুমি কি জানো তাদের মধ্য থেকে প্রত্যেক বছরেই 3 লাখেরও অধিক শিক্ষার্থী ফেল করে? সংখ্যাটি আমি আবারও বলছি, প্রত্যেক বছর এসএসসি পরীক্ষাতে 3 লাখেরও অধিক শিক্ষার্থী ফেল করে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানো? তারা অনেকেই বুঝতে পারে না তারা কি কারণে ফেল করছে। আজকের এই ভিডিওটিতে আমি তোমাকে দেখাবো কোন 10টি ছোট্ট ভুলের কারণে প্রত্যেক বছর লাখ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষাতে ফেল করে। শুধুমাত্র 10টি ভুলের কথাই বলবো না, প্রত্যেকটি ভুলের সমাধান কি সেই বিষয়টা নিয়েও কিন্তু আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো, কারণ এই ভিডিওটা তোমার ফলাফল বদলে দিতে পারে। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথম ভুল হচ্ছে সাজেশন নির্ভর পড়া। অধিকাংশ শিক্ষার্থীরাই কিন্তু এই ভুলটি করে থাকে। সারা বছর কিছু পড়ে না, শেষের দিকে এসে সাজেশন নিয়ে দৌড় পারে। অনেকেই ভাবে এই সাজেশন পড়লেই ভালো ফলাফল করতে পারবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বোর্ড পরীক্ষায় কখনোই পুরোপুরি সাজেশন থেকে প্রশ্ন আসে না, প্রশ্নগুলো ঘুরিয়ে দেয় বা নতুন করে প্রশ্ন তৈরি করে। কোনো সময় বোর্ড পরীক্ষায় কিন্তু সাজেশন থেকে হুবহু প্রশ্ন তুলে ধরে না। তাই তোমরা যদি মূল কনসেপ্ট না বুঝে শুধুমাত্র সাজেশনের প্রশ্নগুলো পড়ো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের খারাপ রেজাল্ট করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই সাজেশন পড়বে ঠিক আছে, কিন্তু অন্ধের মতো না। প্রশ্নগুলোর মূল কনসেপ্ট তোমাদেরকে বুঝতে হবে, তারপর সাজেশন থেকে তুমি বোর্ড কোয়েশনগুলো সলভ করো। অন্ধের মতো যদি শুধুমাত্র সাজেশনের পিছনেই দৌড় পারো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষা অবশ্যই খারাপ হবে। কেননা আগেই কিন্তু তোমাদেরকে বলছি, বোর্ড পরীক্ষায় কখনো সাজেশন থেকে হুবহু প্রশ্ন তুলে ধরে না। তারপর 2 নং ভুলটি হচ্ছে মুখস্থ নির্ভর পড়া। অনেকেই প্রশ্নের উত্তর হুবহু মুখস্থ করে ফেলে, কিন্তু দেখা যায় যখন প্রশ্নের প্যাটার্নটা একটু ঘুরিয়ে দেয় তখন কিন্তু তারা আর এটি পারে না। কিন্তু সে যদি মূল কনসেপ্টটি বুঝে পড়তো, তাহলে কিন্তু অবশ্যই সে পরীক্ষায় উত্তর করতে পারতো। না বুঝে মুখস্থ করলে ওই পড়াটা ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তাই যে প্রশ্নটি পড়বে সেটি অবশ্যই বুঝে পড়বে। 3 নং ভুলটি হচ্ছে রিভিশন না করা। অনেকে আছে পরীক্ষা শেষ করে সাথে সাথেই বের হয়ে যায়, খাতায় কি লিখলো না লিখলো সেটি কিন্তু চেক করে না। এই কারণে কিন্তু অনেক শিক্ষার্থীর ফলাফল খারাপ হয়। কেননা দ্রুত লেখার সময় দেখা যায় পরীক্ষায় অনেক সময় অনেক ভুল করে ফেলে। ওইগুলো যদি পরবর্তীতে চেক করে বা রিভিশন দেয়, তখন কিন্তু দেখা যায় ওগুলো সলভ হয়ে আসে। কিন্তু অনেকে আছে পরীক্ষা শেষ করার পর খাতায় কি লিখছে বা কোনো প্রকার ভুল হয়েছে কিনা সেগুলো কিন্তু তারা আর পরবর্তীতে চেক করে না। আর এই কারণে কিন্তু দেখা যায় অনেক শিক্ষার্থীর ফলাফল খারাপ আসে। যদি পরীক্ষা শেষে কিছুটা সময় 5 বা 10 মিনিট যদি খাতাটা আবার পুনরায় চেক করে, তাহলে কিন্তু তার খাতায় যতগুলো ভুল আছে সবগুলো কিন্তু তার চোখে পড়বে এবং সেগুলো কিন্তু সে সঠিক করে নিতে পারবে। তাড়াহুড়ো করে লিখতে গিয়ে ভুল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু পরবর্তীতে খাতা আবার রিভিশন করলে কিন্তু সেটি আবার সংশোধন করে নেওয়া সম্ভব। তারপর 4 নং ভুলটি হচ্ছে রাইটিং প্র্যাকটিস না করা। অনেকেই আছে শুধু পড়ে কিন্তু লিখে না। তারা ভাবে আমি তো এটা পারি, কিন্তু লিখে আবার সময় নষ্ট করব কেন? এটি কিন্তু মারাত্মক একটি ভুল। কেননা পরীক্ষার খাতায় কিন্তু তোমার লেখার উপর ভিত্তি করেই মার্কস দিয়ে থাকে। তুমি যে পারো সেটা তোমাকে অবশ্যই খাতায় লিখে প্রমাণ করতে হবে। যদি পড়ার সাথে সাথে প্রতিদিন লেখার প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু পরীক্ষার কেন্দ্রে তুমি কখনোই টাইম ম্যানেজ করতে পারবে না। কোন দিক দিয়ে সময় চলে যাচ্ছে সেটি টেরই পাবে না। তাই প্রতিদিন পড়ার পাশাপাশি অন্তত 1 ঘন্টার সময় লেখার প্র্যাকটিস করা উচিত। এতে তোমার প্রশ্নটাও রিভিশন হবে, লেখার স্পিড বাড়বে, লেখা প্রতিনিয়ত সুন্দর হবে এবং তোমার হাত কিন্তু দ্রুত চলবে। কিন্তু লেখার প্র্যাকটিস না করলে পরীক্ষার কেন্দ্রে তুমি যত দ্রুতই লিখতে যাও না কেন, দেখবে তোমার লেখার স্পিড কিন্তু ততই কমে আসছে এবং তোমার হাত কিন্তু ব্যথা করবে। তাই অবশ্যই পড়ার পাশাপাশি লেখার প্র্যাকটিসটিও তোমাদেরকে করতে হবে। তারপর 5 নং ভুলটি হচ্ছে সহজ বিষয়কে গুরুত্ব না দেওয়া। অনেক শিক্ষার্থী আছে বাংলা, ইসলাম শিক্ষা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়গুলোকে সহজ মনে করে কিন্তু তারা গুরুত্ব দেয় না, কিন্তু পরবর্তীতে দেখা যায় এই বিষয়গুলোতেই খারাপ রেজাল্ট করে ফেলে। এই বিষয়গুলো সহজ মনে হলেও বাস্তবে এগুলোতে A+ পাওয়া বা ভালো মার্কস পাওয়া কিন্তু খুবই কষ্টের। গণিতে কিন্তু একটি অঙ্ক হলেই তোমাকে সম্পূর্ণ মার্কস দিতে শিক্ষক বাধ্য, কিন্তু বাংলা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু তোমরা যত ভালো করেই লিখো না কেন, একটি সৃজনশীলে কখনোই 10 মার্কস থেকে তোমাকে 10ই দিবে না। আর এই বিষয়গুলোর এমসিকিউ মনে হবে অনেক সহজ, কিন্তু প্রকৃত সত্য হচ্ছে এই বিষয়গুলোর এমসিকিউগুলো কিন্তু খুবই কনফিউজিং হয়ে থাকে। মনে হয় এর উত্তর সঠিক হবে, আবার মনে হয় বির উত্তর সঠিক হবে, অনেক কনফিউজিং কিন্তু হয়ে থাকে। তাই এই বিষয়গুলোকে যদি তোমরা অবহেলা করে ভালোভাবে প্র্যাকটিস না করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্ট খারাপ হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। তারপর 6 নং ভুলটি হচ্ছে রুটিন ছাড়া পড়া। যখন তখন যে কোনো বিষয় না পড়ে রুটিন করে পড়া উচিত এবং রুটিনে কম করে হলেও সবগুলো বিষয়কে প্রাধান্য দেওয়া উচিত। কেননা পরীক্ষায় যদি ভালো ফলাফল অর্জন করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই সবগুলো বিষয় আগে পাশ করতে হবে। কোনো বিষয়ে যদি তোমরা ফেল করে ফেলো, তাহলে তুমি বাকি সবগুলোতে যদি A+ পেয়ে থাকো,
তোমার ফলাফল কিন্তু ফেলই আসবে। তাই অবশ্যই সকল বিষয়কেই প্রাধান্য দেওয়া উচিত। তারপর 7 নং ভুলটি হচ্ছে ওভার কনফিডেন্স। অনেকেই একবার রিভিশন বা একটি প্রশ্ন একবার পরেই বলে পারবো। ওভার কনফিডেন্স না হয়ে নিজেকে যাচাই করো, বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষা দাও। বড় প্রশ্নগুলো না হোক, এমসিকিউ বা ক প্রশ্নগুলো তোমার পরিবারের সদস্যদেরকে বলো তোমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে এবং তুমি তাদেরকে উত্তর করবে। এভাবে তুমি তোমার আসল অবস্থান বুঝতে পারবে। তাই ওভার কনফিডেন্স না হয়ে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করো। তারপর 8 নং ভুলটি হচ্ছে অনেকেই পরীক্ষার কেন্দ্রে টাইম ম্যানেজ করতে পারে না। অনেকের ক্ষেত্রেই দেখা যায় পরীক্ষায় সময়ের অভাবে কিন্তু পারা প্রশ্নের উত্তরও দিতে পারে না। এর সলিউশন কিন্তু আগেই বলছি, অনেকেই কিন্তু লিখে প্র্যাকটিস করে না। আর এই কারণে কিন্তু দেখা যায় তাদের হাতের লেখা অনেক স্লো থাকে এবং লিখে প্র্যাকটিস না করার কারণে কিন্তু একটি প্রশ্ন লিখতে কতক্ষণ সময় লাগবে বা তাদের কতক্ষণ সময় লাগে সেই বিষয়ে কিন্তু তাদের কোনো ধারণা থাকে না। তাই পরীক্ষার কেন্দ্রে এসে যখন সে লেখা শুরু করে তখন কিন্তু সে কখনোই 60টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারে না। আর পরীক্ষায় যদি তুমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তোমার ফলাফল খারাপ আসবে, এটি স্বাভাবিক। তাই পড়ার প্র্যাকটিসের পাশাপাশি অবশ্যই তোমাদেরকে লেখার প্র্যাকটিসটিও করতে হবে। তারপর 9 নং ভুলটি হচ্ছে অনেকেই পরীক্ষার প্রশ্ন দেখেই ভয় পেয়ে যায়। অনেকেই আছে এক্সাম হলে বড় বড় প্রশ্ন দেখে ভয় পেয়ে যায়। প্রশ্ন দেখে ভয় পেয়ে গেলে তোমার ব্রেন অটোমেটিক সবকিছু বলতে শুরু করবে। প্রশ্ন দেখে ভয় না পেয়ে তুমি প্রথমেই দেখো কোন প্রশ্নটি সহজ এবং তুমি সবচেয়ে ভালো পারো, ওই প্রশ্ন দিয়েই তুমি উত্তর করা শুরু করো। এমন নয় যে তোমাকে 1 নং প্রশ্ন দিয়ে উত্তর শুরু করতে হবে। যে প্রশ্নটি তুমি সবচেয়ে ভালো পারো ওই প্রশ্ন দিয়েই তুমি উত্তর করা শুরু করো। তারপর 10 নং মারাত্মক ভুলটি হচ্ছে ওএমআর শিটে ভুল করা। ওএমআর শিট কি সেটি তোমরা সকলেই জানো এবং চেনো। ওএমআর শিটে তোমার রোল, রেজিস্ট্রেশন নং, বিষয় কোড এই সকল তথ্যগুলো কিন্তু উপরে লিখতে হবে এবং তারপর কিন্তু ওই বৃত্তগুলো সঠিকভাবে ভরাট করতে হবে। এখানে যদি কোনো ভুল করে ফেলো তাহলে কিন্তু ভালো পরীক্ষা দেওয়ার পরেও তোমার ফেল আসবে। যদি ওএমআর শিটে কোনো কারণে কোনো ভুল হয়ে যায় তাহলে সেটি অবশ্যই তোমার কক্ষ পর্যবেক্ষককে জানাবে। তারা কিন্তু একটি খাতায় এটি নোট করে নেবে, তাহলে কিন্তু আর তোমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু ভুল করার পর যদি তোমরা কক্ষ পর্যবেক্ষককে বিষয়টি না জানাও তাহলে কিন্তু তুমি যত ভালোই পরীক্ষা দেও না কেন তোমার কিন্তু ফেল চলে আসবে। আর এমসিকিউ ওএমআর শিটে যদি তোমরা সেট কোড লিখতে ভুল করো বা পূরণ করতে ভুল করো তাহলে কিন্তু তুমি নিশ্চিতভাবে ফেল করে যাবে। এখানে যে 10টি ভুলের কথা বললাম সেগুলো কিন্তু প্রায় শিক্ষার্থীরাই করে থাকে। খুবই সাধারণ ভুলগুলো, কিন্তু সবসময় এগুলো করতে করতে এগুলো কিন্তু তোমার পরীক্ষার ফলাফলে প্রভাব বিস্তার করে। তবে ভালো খবর হলো তুমি এখন এই ভুলগুলো সম্পর্কে জানো এবং তুমি চাইলেই কিন্তু এগুলো সংশোধন করে নিতে পারো। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার। তুমি কি ছোট ছোট ভুলগুলো করে পরীক্ষায় খারাপ ফলাফল অর্জন করবে নাকি ভালো ফলাফল অর্জন করবে? যদি এই ভিডিওটা তোমার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যেন তারাও ভিডিওটি দেখে সচেতন হতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।